স্বাগতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি মাকদুরা মিতি। দর্শক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপকারটা কাদের হবে? রাস্তাঘাট, স্কুল কলেজ, এমপি সাহেবরা যেসব দাবি করেছেন সেগুলো তো নরমালি হবে, সেটা অটোমেটিক হবে। কিন্তু আমি যেই কাজগুলোর কথা বললাম, এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কি উপকার কাদের হবে বলেন তো? জনগণের উপরে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ কম বেশি এইটার সুবিধা পাবে না? হ্যাঁ, সে আমার দলের মানুষ হোক অথবা আমার দলের মানুষ না হোক, কিচ্ছু যায় আসে না। সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, বাংলাদেশের নাগরিক হলেই সে এই সকল সুবিধা পাবে। আমরা প্রথমেই বলে দিয়েছি যে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে। আমরা 17 ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। 12 তারিখের নির্বাচন পর্যন্ত আমরা একটি দল ছিলাম, একটি রাজনৈতিক দল। কিন্তু 17 তারিখে যখন আমরা সরকার গঠন করেছি, আমরা তখন বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশা মানুষের সরকার। এটি কারা আমাদেরকে ভোট দিয়েছে, কারা আমাদেরকে ভোট দেয়নি, সেটি আমাদের কাছে বিবেচ্য নয়। এই বর্তমান সরকারকে যারা ভোট দিয়েছে তাদের যেমন বর্তমান সরকার, যারা বর্তমান সরকারকে ভোট দেয়নি তাদেরও সরকার হলো বর্তমান সরকার। আমরা সকলের জন্য কাজ করতে চাই, আমরা সকল ধর্ম মানুষের জন্য কাজ করতে চাই, সকল শ্রেণী পেশার মানুষের কাজ করতে চাই। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে, বর্তমান সরকারের মুখ্য বলতে হচ্ছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষ। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আরেকটি বক্তব্য রাখতে চাই, আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যে আপনারা বললেন, এই কাজগুলো, যেই কাজের সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমরা সফলতার সাথে করতে পারি তাহলে উপকারভোগী কারা হবে? কি ভাই, ওই যে পিছনে গেটের মধ্যে দাঁড়াচ্ছেন, উপকারভোগী কারা হবে? বিদেশিরা হবে না বাংলাদেশের মানুষ হবে? বাংলাদেশের মানুষ হবে। বাংলাদেশের মানুষ উপকারভোগী হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে এখন তাহলে একটি সিদ্ধান্ত নিতে হবে। আজকে এই যে দেখুন, কারো যদি কোনো বক্তব্য থাকে, সেটি সরকারের পক্ষে হোক, সেটি সরকারের বিপক্ষে হোক, সেই ব্যক্তি নির্দ্বিধায় সেই কথা বলতে পারে। আজকে দেখুন, কোন সংবাদপত্রে যদি কোনো খবর ছাপে, সেটি সরকারের পক্ষেই হোক অথবা সরকারের বিপক্ষে হোক, সেই সংবাদপত্র কিন্তু ভয় পায় না, সে তার কথা বলে। সত্য কি, সঠিক কি, বেঠিক, এটি একটি পরের বিষয়। কিন্তু মূল বিষয় হচ্ছে যে আজ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বলেন অথবা বাক বা ব্যক্তির স্বাধীনতা বলেন, সেটি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই বাক বা ব্যক্তির স্বাধীনতা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে আমরা জনগণের জন্য কাজ করতে পারছি। এই বাক ব্যক্তি স্বাধীনতা হয়েছে বলেই আজকে আমরা দেশের জন্য কাজ করতে পারছি। এখন প্রিয় ভাই বোনেরা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই যে গণতান্ত্রিক স্বাধীনতা, গণতন্ত্রের যে স্বাধীনতা, এই যে ভোট দিয়ে যে আপনারা নির্বাচিত করেছেন একটি গণতান্ত্রিক সরকারকে, এই সরকার যদি এই সকল কাজ, যে সকল কাজ আপনাদেরকে আমরা 12 তারিখের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করতে না পারি, ক্ষতিটা কার হবে? আবার কার হবে? হলে যদি জনগণের লাভ হয়, না হলে কার ক্ষতি হবে? জনগণের ক্ষতি হবে। এখন প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এখানে এমপি সাহেবরা বক্তব্য রেখেছেন, আপনারা সেই বক্তব্যের সাথে সমর্থন জানিয়েছেন। কি ছিল সেটি? ওনারা বলেছেন, গত 1 যুগ ধরে এই এলাকার পুরা জেলার কোথাও তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা যা উন্নয়ন দেখেছি, যা উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল কলেজ, ঈদগাহ মাঠ যাই হয়েছে কিনা, স্কুল কলেজ হাসপাতাল যেগুলাই হয়েছে, সব আমরা আজকে বিগত বিএনপি সরকার, খালেদা জিয়া সরকারের সময় সাইফুর রহমান সাহেব এই কাজগুলো করেছেন। বিগত 1 যুগেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষ উন্নয়নের তেমন কোনো ছোঁয়া তারা দেখতে পায় না। প্রিয় ভাই বোনেরা, মানুষ বিগত 1 যুগ ধরে 71 সালে যেরকম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল,
গত 1 যুগ ধরেও কিন্তু বাংলাদেশের মানুষ রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে তার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। গত 1 যুগ ধরে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে তার ব্যক্তি বাক স্বাধীনতা রক্ষা করার জন্য, যেটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, তার কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, নারী পুরুষ সকলে রাজপথে নেমে এসেছিল এবং স্বৈরাচারকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। দর্শক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নতুন চাল বাজারে আসায় পুরনো চালের দাম কেজিতে 1 থেকে 1.5 টাকা বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে চালের বাজার স্থিতিশীল আছে এবং সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। একটা খবর দেখলাম আমরা যে চালের বাজারে কিছুটা ঊর্ধ্বগতি। জাতীয় বাজেট ঘোষণার পর থেকেই বাজারে চালের দাম বাড়তি দেখা গেছে। গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর বাজার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাইকারিও বিভিন্ন আড়তের বিভিন্ন ঘরে গিয়েছি, তো যেটি আমাদের পর্যবেক্ষণে এসেছে সেরকম কোনো মূল্যের কোনো তারতম্য আমরা দেখি নাই। তিনি বলেন, নতুন মৌসুমে চাল বাজারে আসতে শুরু করায় পুরনো চালের দামে সামান্য সমন্বয় করা হয়েছে। তবে বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরবরাহ পরিস্থিতিটা যথেষ্ট স্থিতিশীল, যে কারণেই কারো পক্ষে এটা ম্যানিপুলেট করাটাও সম্ভব না। বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে প্রতিদিন বাজার তদারকি করা হচ্ছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করলে সরকার দ্রুত ব্যবস্থা নেবে। অনেকগুলি সংস্থার মাধ্যমে আমরা প্রতিদিনের মূল্য তালিকা যাচাই করি, প্রতিদিনের অনেকগুলি বাজারের। তো মূল্য পরিস্থিতি আল্লাহ মেহেরবান যথেষ্ট স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও ভালো আছে। সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে কোনো ঘাটতি দেখা দিলে বিদ্যমান মজুদ দিয়ে তা মোকাবিলা করা সম্ভব হবে। কখনো যদি এরকম পরিস্থিতি আসেও দেখা যায়, সাথে সাথে আমাদের বাজার ইন্টারভেন্ট করার মতো ক্যাপাসিটি আমাদের আছে, এই ব্যাপারে কোনোভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান প্রতিমন্ত্রী। মূল্য যথেষ্ট স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও যথেষ্ট সন্তোষজনক আছে। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। আমার সামনে উপস্থিত। দেশে প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার, যেখানে কাস্টমসের কোনো নিয়ম কানুন প্রয়োজন হবে না। মুক্ত বাণিজ্য অঞ্চল ট্যাক্স ফ্রি হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, মুক্ত বাণিজ্য অঞ্চল আপাতত 2টো জায়গায় হবে, একটি মাতারবাড়ি বন্দরের কাছে, আরেকটি চট্টগ্রাম বন্দরের কাছে। 2টো এলাকা মিলিয়ে মোট 600 একর জায়গায় হবে। অর্থনৈতিক গতিশীলতা আনতেই এমন উদ্যোগ বলেও জানান নাসিমুল গনি। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না, এবং সেটাতে আমাদের দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস তৈরি করি বাংলাদেশে সেগুলো, এবং বিদেশি ইনভেস্টররা এখানে আসবে, তখন এই এলাকায় কাজ করবে। শিক্ষার ক্ষেত্রে ঘাটতি পূরণের উদ্যোগ, আঞ্চলিক বৈষম্য এবং দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বাজেটে উল্লেখযোগ্য নির্দেশনা নেই। সেই সঙ্গে প্রতিবন্ধী শিশু ও আদিবাসী সম্প্রদায়ের শিক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা সহ গবেষণায় গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছে শিক্ষা নিয়ে কাজ করা সংস্থা গণসাক্ষরতা অভিযান। কেমন হলো শিক্ষা বাজেট, বাস্তবতা ও জনপ্রত্যাশা, এই শিরোনামে বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণসাক্ষরতা অভিযান, যেখানে শিক্ষা বাজেটের নানা ফাঁকফোকর আর সীমাবদ্ধতা তুলে ধরা হয়। বাজেট বরাদ্দের ক্ষেত্রে অংশীজনদের মতামতের গুরুত্ব দেয়া জরুরি বলে মনে করে গণসাক্ষরতা অভিযান। সবাইকে নিয়ে বসে 2 মন্ত্রণালয়, বিশেষ করে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, আর যেটাকে আমরা বলি যে প্রবাসী কল্যাণ এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়,
এরা যদি বসতো। তথ্য প্রমাণ ভিত্তিক শিক্ষার উপর জোর দিয়ে বক্তারা বলেন, আঞ্চলিক বৈষম্য দূর করে প্রান্তিক, প্রতিবন্ধী ও আদিবাসী শিশুদের জন্য সমন্বিত ও কার্যকর বাস্তবায়ন পদ্ধতিতে যেতে হবে সরকারকে। expand non formal education in deprived and hard to reach areas such as আপনার টি গার্ডেন, চোরহাওর এরিয়া, এগুলোর জন্য আমরা নন ফর্মাল এডুকেশনটাকে লং টার্মে প্রজেক্ট আকারে নিয়ে আসা, যেটি পিডিপি 5 এর সাথে অ্যালাইন করার কথা বলছি। আর একটি হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কেয়ার, সেটিকে আমরা লং টার্মে নিয়ে আসার কথা বলছি, অলরেডি রয়েছে। রাজস্ব আদায়ে লক্ষ্য অর্জনে শঙ্কার কথা জানিয়ে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফামিরা খাতুন বলেন, শিক্ষায় ব্যয় বাড়লেও এর গুণগত মান বাড়েনি। এনবিআর এর জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণ, এটা থেকেই মূলত আমাদের যে ব্যয়ের খাতগুলো সেগুলোকে পরিপালন করা হয়। তারপরেও দেখা যায় যে আমাদের অর্থের সংকুলান হয় না, তারপরে একটু ঘাটতি রয়ে যায়। 2030 সালের মধ্যে শিক্ষা খাতে জিডিপি 6% এবং জাতীয় বাজেটের 20% বরাদ্দ নিশ্চিতের দাবি জানান বক্তারা। কোন কোন বরাদ্দগুলো আসলে লার্নিং আউটকামকে ইমপ্যাক্ট করবে, কোনগুলো আসলে অত করবে না। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। 2026-27 অর্থ বছরের বাজেটের সফল বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সুশাসন, কর প্রশাসনের দক্ষতা এবং হয়রানিমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCCI। বাজেটের লক্ষ্য অর্জনে সরকারি ব্যয়ের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি কর কাঠামো সংস্কারের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী নেতারা। বুধবার রাজধানীর গুলশানে MCCCI কার্যালয়ে বাজেট পরবর্তী আলোচনায় এসব কথা বলেন বক্তারা। 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে MCCI আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, ভঙ্গুর অর্থনীতিকে গতিশীল করতে উচ্চাভিলাষী বাজেট দিলেও সরকারের আয় ও বিদেশি অর্থায়নের লক্ষ্য পূরণ না হলে বড় বিপর্যয়ের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এমন বাস্তবতায় উৎপাদনশীলতা, প্রতিযোগিতা সক্ষমতা, কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি বাড়ানোর জন্য অর্থনৈতিক সংস্কারের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। কর হার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণ এবং অপ্রাতিষ্ঠানিক খাতে করের জালে আনার যে সরকারি নীতি, তাকে আমরা পূর্ণ সমর্থন করি। প্রত্যক্ষ কর ব্যবস্থায় হয়রানি কমানো এবং পরোক্ষ কর ব্যবস্থায় সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার মাধ্যমে কেবল এই বাজেটের প্রকৃত সুফল পাওয়া সম্ভব। এনার্জি, পাওয়ার, ব্যাংকিং, এই তিনটা মহা গুরুত্বপূর্ণ সেক্টর, এগুলো যদি আমরা না সামলাতে পারি অর্থনীতি থুবড়ে পড়ে যাবে। এক কথায় আমরা যতই প্রণোদনা দিই না কেন, যদি এনার্জি সেক্টর যদি আমরা এনার্জি না দিতে পারি, তাহলে পরে কোনো আমাদের প্রবৃদ্ধি হবে না, অর্থনৈতিক কর্মকাণ্ড হতে পারবে না। সিমিলারলি ব্যাংকিং সেক্টরে যদি বড় সংকট হয়ে যায়, অর্থনীতি পুরো আটকে যাবে, স্থবির হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু বাজেটের মধ্যে যথেষ্ট পরিমাণে পরিকল্পনা নেই। জ্বালানি সুরক্ষায় কৌশলগত মজুত ব্যবস্থা তৈরির মাধ্যমে বাংলাদেশকে জ্বালানি নিশ্চয়তার হাবে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। আপনার একটা চমৎকার জায়গা ছিল যদি প্ল্যান করা হতো, মাতার বাড়ির যে ড্রাফট আছে, ওই মাতার বাড়িতে যদি আপনি একটা পুরোটাই হচ্ছে এনার্জি সিকিউরিটি হাব করা হতো। সো আমরা ফোর্থ, তাহলে এনার্জি কি করব, যে কৌশলগত মজুদ। পঞ্চম হচ্ছে উই আর ট্রাইং টু হ্যাভ এ এনার্জি সিকিউরিটি হাব ফর দি হোল রিজন। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে প্রতি 3 মাস অন্তর বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার আহ্বান জানান বক্তারা। প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। জ্বালানি রূপান্তর বাস্তবায়নে সরকারকে এখনই গ্রিন ফিসকাল পলিসির দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটি এ আহ্বান জানায়। একই সঙ্গে সবুজ ভর্তুকি ও অনুদান চালু, সৌরভিত্তিক সেচে লক্ষ্যভিত্তিক প্রণোদনা এবং এলএনজি আমদানির উপর সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের সুপারিশও করেছে সিপিডি। দেশের বিদ্যুৎ জ্বালানি খাত এখনো অনেকাংশ নির্ভর করছে আমদানি করা জীবাশ্ম জ্বালানির উপর, অথচ বৈশ্বিক বাস্তবতায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জ্বালানি রূপান্তর। এমন প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানিকে আরো অগ্রাধিকার দেয়া এবং গ্রিন ফিসকাল পলিসি প্রণয়নের তাগিদ দিয়েছে সিপিডি। বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তি এবং গ্রিড আধুনিকায়ন সরঞ্জামের ক্ষেত্রে এখনো বৈষম্যমূলক
উন্নয়নমূলক আর্থিক নীতি বহাল আছে, যা জ্বালানি রূপান্তরের পথে বড় বাধা। আমরা বারবারই বলছি যে সরকার এখানে কিছুটা সহায়ক প্রণোদনা দিয়েছে, কিন্তু এটা আসলে যথেষ্ট না। সিপিডির মতে সংশোধিত এডিপিতে আরও বেশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে কৃষি অর্থনীতিবিদরা বলছেন, কৃষি খাতে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সৌর ভিত্তিক বিদ্যুতায়নের কোনো বিকল্প নেই। বিদ্যুৎ উৎপাদনের যে পার্থক্য উৎপাদন ব্যয়, সেই জায়গায় নবায়নযোগ্য বিদ্যুতের যথেষ্ট সুযোগ আছে। লিথিয়াম আয়নাইজ ব্যাটারি যদি সহ করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিক লোডের ক্ষেত্রেও এর যে দাম, এর বাইরে অন্যান্য বিদ্যুতের দাম তুলনামূলকভাবে বেশি। সোলারের ইরিগেশনের জন্য যেটা সাবসিডি দেওয়া হবে, এটাকে আমাদের মূল কৃষি বাজেটের মধ্যে যে সাবসিডি দেওয়া হয় এটার সঙ্গে ইন্টিগ্রেটেড করা দরকার। সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তাদের মতে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হলে প্রয়োজন বিনিয়োগ বান্ধব বাজেট এবং দীর্ঘমেয়াদী নীতিগত নিশ্চয়তা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, টেকসই জ্বালানি রূপান্তরের জন্য দরকার সমন্বিত নীতি সহায়তা এবং সুস্পষ্ট রোডম্যাপ। আমদানির ক্যাপাসিটি থাকা সত্ত্বেও কিন্তু আমদানি করে পুরো বিদ্যুৎ আমরা দিতে পারতেছি না। এই জায়গাগুলোতে কিন্তু আলটিমেটলি সামনে আরো ভয়াবহ পরিস্থিতি আসবে কিন্তু সেটা। অতএব আমাদের নবায়নযোগ্য জ্বালানি ট্রানজিশন ছাড়া এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এনার্জি সিকিউরিটি এবং এনার্জি সার্বভৌম কোনোভাবে প্রতিষ্ঠা করা সম্ভব না। আমাদেরকে ছোট ছোট এই হাউস হোল্ডে যারা করবেন কিংবা ছোট বিজনেস অর্গানাইজেশনে যে করবেন, তাদের জন্য আমাদের কোয়ালিটি মেনটেন করাটা, সোলার ইকুইপমেন্টগুলোর কোয়ালিটি মেনটেন করার জন্য বিশেষ কোনো মেকানিজম দরকার হবে, যেটা পার্ট অফ দ্য ইমপ্লিমেন্টেশন। এদিকে জ্বালানি খাতে রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে এলএনজি আমদানির উপর সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি প্রত্যাহারেরও সুপারিশ করেছে সিপিডি। জানেন যে এখন আসলে একটি বাজেট। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। 2026-27 অর্থ বছরের বাজেটে ওয়াশ খাতে এডিবি বরাদ্দ আগের বছরের তুলনায় 25% বেড়েছে, যা দেশের ওয়াশ খাতে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। বুধবার রাজধানীর ধানমন্ডিতে পিপিআরসি কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। এ সময় প্রস্তাবিত বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন এবং ওয়াশ খাতে বরাদ্দ নিয়ে পর্যালোচনা তুলে ধরা হয়। পিপিআরসি বলছে, নতুন অর্থ বছরে ওয়াশ খাতে এডিপির বরাদ্দ 2,717 কোটি টাকা বাড়ানো হয়েছে। রুরাল এবং ইন্ট্রা আরবান, এই দুটাতেই আমাদের এই যে বৈষম্যের বিষয়টা কিন্তু এখনো জোরালোভাবে আছে, যদিও সার্বিকভাবে অ্যালোকেশন বেড়েছে। এফএসএম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এজেন্ডা। এখানে বরাদ্দ বেড়েছে, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট, কিন্তু এফএসএম নিয়ে আরো কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড একটা স্ট্র্যাটেজি খুবই জরুরি। ইসলামী ব্যাংকের রাজনৈতিক মুক্ত, নিরপেক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সকালে গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধি দল। বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে তাদের 7 দফা দাবির বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী ব্যবস্থার আশ্বাস দিয়েছে। এদিকে চরম তারল্য সংকট মেটাতে গত 4 দিনে ইসলামী ব্যাংককে 7,500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইসলামী ব্যাংকের একটি সুন্দর পরিচালনা পরিষদ দেওয়া হবে। ইসলাম যে শেয়ার, সেই শেয়ারগুলো যারা প্রকৃত মালিক তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছি এবং আমরা বলেছি যে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আইপিও হিসাবে ওই শেয়ারগুলো বাজারে বিক্রয় করে তার লোনের সাথে সমন্বয় করতে হবে। এখন থেকে অর্থ বছরের আয়কর ও ভ্যাট রিটার্নের অর্থ বছরের 6 মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বুধবার রাজধানীর মগবাজারে দোকান মালিক সমিতির কার্যালয়ে প্রস্তাবিত বাজেট পরবর্তী ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত সমস্যা নিরসনের প্রস্তাবনা নিয়ে জাতীয় দোকান ভিত্তিক এসএমই সংগঠন সমূহের যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। আমাদের দাবি, এখন থেকে অর্থ বছর আয়কর বা রিটার্ন অর্থ বছর 6 মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করবে। পরবর্তী 6 মাস যাচাই বাছাই করে
এনবিআর বা সংশ্লিষ্ট অঞ্চলের কর্মকর্তা কোনো দাবি থাকলে ওই 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ভ্যাট ও আয়কর দাতাকে সার্টিফিকেট প্রদান করতে হবে, যেভাবে বিদ্যুৎ, পানি ও গ্যাস থেকে বছরান্তে দেওয়া বিল পরিশোধের সার্টিফিকেট প্রদান করা হয়। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।